রাজধানী উত্তরায় এক যুগলকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনা এখনও দগদগে। পুলিশের পরিসংখ্যান বলছে এমন ঘটনায় গেল ৩ মাসে ঢাকায় খুন হয়েছে ১৩৭ জন। রাজধানী জুড়ে এই উৎপাত চলছে। তবে উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় অস্ত্রধারীদের আধিপত্য ব্যাপক। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত রাজধানীতে ছিনতাইয়ের মামলা হয়েছে ১২০টি। এতে চুরির ঘটনা ৩৯৭টি আর খুন হয়েছেন ১৩৭ জন। এই সময়ে বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১২৫২ জন ছিনতাইকারী। তবে উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতনদের প্রতিক্রিয়ায় বারবার উঠে এসেছে আইন শৃঙ্খলের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আবার পুলিশেরই ধারণা কথিত রাজনৈতিক বড় ভাইদের আশ্রয় প্রশ্রয়ে এসব অস্ত্রধারী গ্রুপ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর সাহস পাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাউকে ছাড় দিচ্ছে না। এজন্য পুলিশ, র্যাব, কোথাও কোথাও বিজেপি, এমনকি সেনা সদস্যদেরও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরপরও জনমনে ভীতি কমছে না। ১৭ই ফেব্রুয়ারি রাত ৯:৩০টার ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায় উত্তরা ৭ নম্বর সেক্টরে এভাবেই চাপাতি ও দা দিয়ে এক যুগলের উপর হামলা চালায় ২ সন্ত্রাসী। তাদের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হন সাথে থাকা নারী। এলোপাথারি কোপানোর চেষ্টা করা হয় তাকেও। তাদের অপরাধ অতিরিক্ত আওয়াজের হর্ন লাগিয়ে মোটরসাইকেল চালাতে নিষেধ করা। তবে ঘটনার সমাপ্তিতে হিরোর এন্ট্রি আছে, আর তারা হলেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। তারা ওই ২ সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ধারালো অস্ত্র হাতে একদল কিশোর কিভাবে উকিঝুঁকি দিচ্ছে গাড়িগুলোতে। ছিনতাই করাটা সহজে না হলে প্রয়োজনে ধারালো অস্ত্রও ব্যবহার করবে তারা। তবে এইবারের জন্য তাদের সেই অস্ত্র ব্যবহার করতে হয়নি। কিশোর গ্যাংয়ের নেতৃত্ব সাধারণত শক্তিশালী এবং প্রভাবশালী সদস্যদের হাতে থাকে, যারা গ্যাংয়ের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাদের মধ্যে একটি সর্দার বা প্রধান থাকে, যিনি গ্যাংয়ের মূল সিদ্ধান্তগুলো নেন। নেতৃত্বের কাঠামো সাধারণত কঠোর এবং একতরফা থাকে, যেখানে নিচু স্তরের সদস্যদের মতামত বা অংশগ্রহণের সুযোগ কম থাকে। সর্দারের পরবর্তী স্থানগুলি সাধারণত সিনিয়র সদস্যদের মধ্যে ভাগ করা হয়, যারা গ্যাংয়ের জন্য বিভিন্ন কাজ পরিচালনা করে। সদস্য সংগ্রহের প্রক্রিয়াটি বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাংয়ের কাছে আগ্রহী কিশোরদের কাছ থেকে হতে থাকে, যারা হয়তো নিজেদের পরিবার বা সমাজের প্রতি ক্ষোভ বা হতাশা অনুভব করে। এই ধরনের গ্যাংগুলো সাধারণত তাদের সদস্যদের এক ধরনের অনুভূতি, সুরক্ষা এবং ক্ষমতার প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করে থাকে। সর্দার এবং উচ্চপদস্থ সদস্যরা তাদের নিম্নপদস্থ সদস্যদের কাছে শাসন ও নিয়ন্ত্রণ বজায় রাখে এবং তাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে। কিশোর গ্যাংয়ে যোগ দেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে পারিবারিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক চাপ এবং নিরাপত্তাহীনতা অন্যতম। অনেক কিশোর নিজেদের পরিবারে সঠিক যত্ন ও নিরাপত্তা না পেয়ে গ্যাংয়ের মধ্যে সুরক্ষা এবং সঙ্গী খোঁজে, যেখানে তারা এক ধরনের শক্তি এবং সম্মান পায়। এছাড়া সামাজিক চাপ এবং বন্ধুদের প্রভাবও তাদেরকে গ্যাংয়ে যোগ দেওয়ার দিকে ঠেলে দেয়, কারণ তারা মনে করে গ্যাংয়ের সদস্য হলে তারা সামাজিক মর্যাদা এবং শক্তি অর্জন করতে পারবে। অনেক কিশোর গ্যাংয়ে যোগ দেয় মজার জন্য, কিন্তু আসলে তা তাদেরকে অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে নিয়ে যায়। কিশোর গ্যাং দমন ও প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রথমত, পরিবার এবং সমাজের দায়িত্ব রয়েছে কিশোরদের একটি সঠিক পথে পরিচালিত করতে। পরিবারের সঠিক মূল্যবোধ এবং আচরণ শিক্ষা দেওয়ার প্রয়োজন, যাতে তারা গ্যাংয়ের প্রতি আকৃষ্ট না হয়। দ্বিতীয়ত, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি করা। এক্ষেত্রে সরকারকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেমন কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ কর্মসূচি গ্রহণ করা, বস্তি এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধি করা, অভিভাবকদের সাথে কাজ করা এবং কিশোরদের সঠিক পথে পরিচালিত করার জন্য
উপযুক্ত বিনোদন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। তৃতীয়ত, সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোরদের নিয়ে কাজ করার জন্য বিশেষ প্রশিক্ষিত পুলিশ এবং সামাজিক কর্মীরা তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য ভূমিকা রাখতে পারেন। চতুর্থত, কিশোরদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক সহায়তা প্রোগ্রাম, কর্মসংস্থান এবং সৃজনশীল কার্যকলাপ তৈরি করা যেতে পারে, যা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে। এভাবে সমাজে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। রাষ্ট্রের মাথা ব্যথার কারণ হবার আগেই কথিত এসব কিশোর গ্যাংদের মূলোৎপাটনে সরকার কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই চান ভুক্তভোগী পরিবার ও নগরবাসী। দর্শক, আজকের আলোচনার বিষয় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং এর প্রতিকার। এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ শামীম আহসান হাবিব এবং সিটিজেন হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সৈয়দ শামীম আহসান দিয়ে শুরু করতে চাই, নেটিজেন হিসেবে যিনি আছেন। আপনি তো আমাদের প্রতিবেদনের কথা শুনছিলেন, পাশাপাশি মানে কি অবস্থানে আছে, মানে আপনার কাছ থেকে একটু জানতেই চাই যে মানে কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের অবস্থাটা আপনার কি কি তথ্য আছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য একটা মহামারীর আকার ধারণ করেছে। এই অল্প কিছুদিনের ব্যবধানেই দেখুন, উত্তরা ব্যাপারটাই হোক কিংবা কবজিকাটা আনোয়ার, ওরা যে ভয়াবহ নির্যাতন করছে মানুষের উপরে, ভাষায় প্রকাশ করা যায় না। এবং এদের উৎপত্তি গত 8-10 বছর ধরে রাজনৈতিক কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডাররা নিজের আধিপত্য বিস্তারের জন্য এদেরকে লালন পালন করেছে। এবং মাঝে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে পুলিশ নিষ্ক্রিয় থাকাতে কিছুদিন এদের দৌরাত্ম্য এত বেশি বেড়েছে যে এখন সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে আমাদেরই ভয় লাগে। এবং এটাকে এত শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আর যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে দেশের জন্য একটা অত্যন্ত খারাপ পরিস্থিতি। এই বিষয়ে আইনি প্রতিকার কি? মানে আমরা দেখেছি উচ্চ আদালতেও এই বিষয়ে এক ধরনের রিট করতে, বা এই প্রক্রিয়াটা কি, মানে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কি এই ধরনের কোনো চাপ তৈরি করা যায়, সমাজে এই ধরনের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা করা যায়? প্রচলিত আইনে তাদেরকে গ্রেফতার করলে মারামারির মামলা হয় কিংবা ছিনতাইয়ের মামলা হয়, এবং এর কিছুদিনের মধ্যেই ওরা আবার জামিন নিয়ে বেরিয়ে আসে। ওদের গডফাদাররা ওদেরকে বের করে নিয়ে আসে, আসার পরে পুনরায় আবার ওরা দ্বিগুণ উৎসাহে একই কর্মকাণ্ডে ওরা জড়িত হয়ে পড়ে। বিগত 2001 সালে বিএনপি গভর্নমেন্টের সময় একটা সন্ত্রাস বিরোধী আইন হয়েছিল এবং ওখানে জামিনের বিধানটা রাখা হয়নি। এবং দেশকে ওদের হাত থেকে রক্ষা করতে গেলে আইনজীবী হিসাবে আমি মনে করি এরকম একটা শক্ত আইন করা দরকার, যেখানে সর্বোচ্চ শাস্তির বিধান থাকবে। এরকম মব ডিসঅর্ডার করতে যারা যাবে তারা যেন আর না করতে উৎসাহিত হয়, এবং এর জন্য একটা আইন দরকার। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী, মানে এটার কি কোনো আইনই নেই এরকম যে এই ধরনের মব মানে জাস্টিস বা এই ধরনের কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকানোর করার জন্য প্রচলিত যে আইন আছে এই আইনে শাস্তির বিধান খুব অল্প। ওকে, এবং মানে চেষ্টা চুরি বা ছিনতাই এই টাইপের শাস্তি খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসছে। এতে করে এই কিশোর গ্যাংকে প্রতিহত করা যাবে না। পাশাপাশি আর একটা কাজ করতে হবে, যারা তাদের গডফাদার তাদেরকে চিহ্নিত করে তাদেরকে, আমি যদিও আইনজীবী, কখনোই আমি ক্রস ফায়ার কিংবা এই ধরনের কোনো কিছু আমি সাপোর্ট করি না, কিন্তু বিগত 2004 সনে র্যাব সৃষ্টির মাধ্যমে বিএনপির আভ্যন্তরীণ যেমন গুন্ডা পান্ডাদের নিয়ন্ত্রণ করা হয়েছিল, তেমনি দেশের শীর্ষ সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হয়েছিল। এটা কিন্তু সমাধান না, কিন্তু আমরা আইনের মাধ্যমে একটা শক্ত আইন করে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে আপাতত, যেহেতু সংবিধান আওতায় আমাদের এখন আনতে গেলে আমাদেরকে পার্লামেন্টে পাস করতে হবে, এটা না করে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স এনে আমরা একটা যুগোপযোগী আইন এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারি। একটু সাখাওয়াত হোসেনের কাছে যেতে চাই, সিটিজেন হিসেবে আপনার কি মনে হয় কতটা ভীতির মধ্যে আমরা পড়ে গিয়েছি যে কিশোর গ্যাংদের দৌরাত্ম্য কোন পর্যায়ে গেছে? আপনার পর্যবেক্ষণ বা আপনার গবেষণা কি বলে? আপনাকে ধন্যবাদ। কিশোর গ্যাংয়ের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখেছি শহরাঞ্চলে কিশোর গ্যাংয়ের ব্যাপ্তি খুব বড় আকারে ছড়িয়ে পড়েছিল,
কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে একদম গ্রাম অঞ্চলেও কিশোর গ্যাংয়ের ব্যাপ্তি রয়েছে। এখন একজন অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি যদি মূল্যায়ন করতে চাই, তাহলে অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড সাহেব একটা থিওরি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন, ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন তত্ত্বে তিনি দেখিয়েছেন যে একজন কিশোর কিন্তু শুরুতেই অপরাধী হয়ে ওঠে না। হ্যাঁ, সে তার বয়সীর অনেকের সাথেই সে একটা মিথস্ক্রিয়ার একটা মেলবন্ধনের মাধ্যমে দীর্ঘ সময় মিশে, এবং দীর্ঘ সময় মিশার ফলশ্রুতিতে অন্যদের ব্যবহার, তার বিহেভিয়ার, এই ব্যবহার বিহেভিয়ারের একটা ইন্টারাকশনের ফলশ্রুতিতে মানুষের মধ্যে ক্রিমিনালিটি গ্রো করে। হ্যাঁ, ক্রিমিনাল যে বিহেভিয়ার গুলো আছে সেগুলো আস্তে আস্তে একটা কিশোরের মধ্যে লালন হয়, এবং পরবর্তী সময়ে সে কিন্তু কিশোর গ্যাংয়ের সঙ্গে পড়ে। ডিসঅর্গানাইজেশন থিওরি রয়েছে, সেই সোশ্যাল ডিসঅর্গানাইজেশন থিওরির মধ্যে বলা হয়েছে মানুষের যে বসবাসের জায়গা, হ্যাঁ, সেই বসবাসের জায়গার উপর বেস করে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা এবং অন্যান্য যে অনিয়ম অন্যায়ের বিষয় রয়েছে সেগুলো মানুষের মধ্যে চলে আসে। আপনি যদি মনে করেন যারা বস্তি এরিয়াতে বসবাস করে সেই অঞ্চল থেকেই, সেই এরিয়া থেকেই কিশোর গ্যাংয়ের যে সংখ্যা কিংবা যারা কিশোর তাদের অপরাধ টেন্ডেন্সি খুব বেশি পরিমাণে দেখা যায়। এই ক্ষেত্রে আমরা কিন্তু এই কিশোরদের প্রতিহত করতে ব্যর্থ হচ্ছি। হ্যাঁ, কিশোর অপরাধ প্রতিকারের জন্য সরকারের পক্ষ থেকে নানাবিধ অ্যাকশন নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিশোরগণকে আমরা মানে সর্বতভাবে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছি। এই কিন্তু আমি তো জানতে চাই, তারা যে ঝুঁকছে, কিশোররা তো কর্মজীবী হওয়ার মতো না যে কর্মের অভাবে ঝুঁকছে। তাহলে কি তাদের সুন্দর ভবিষ্যতের অভাব রয়েছে? এই তো মানে তারা সুন্দর একটা এডুকেশন পাওয়া বা তাদের জীবনে সুন্দর একটা স্বপ্ন তৈরি হওয়া, এইগুলো কোনো একটার অভাব তো রয়েছে যে কারণে তারা ঝুঁকছে বেশি। না, আমার কাছে যেটা মনে হয়, আমি একটু শেষ করতে দেন, আমার কাছে মনে হচ্ছে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল মেকানিজম। আমরা যদি ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল মেকানিজমকে পরিপূর্ণরূপে সমাজে বাস্তবে রূপদান করতে পারি, তাহলে কিশোর গ্যাংয়ের যে ভয়াবহতা এটা কিন্তু অচিরে আমরা নির্মূল করতে পারবো। ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল মেকানিজম বলতে আমি পরিবারের কথা বলতেছি, সমাজের কথা বলতেছি। আপনি অবশ্যই জেনে থাকবেন আমাদের এই সমাজ ব্যবস্থাপনায় একটা সময় দেখা যেত সমাজে যত ধরনের সমস্যা দেখা যেত কিংবা যত ধরনের সমস্যা আবির্ভূত হতো, সেই সমস্যাগুলো সামাজিকভাবে কিভাবে নিষ্পত্তি করা যায় তার একটা বিধিবিধান কিন্তু সমাজে প্রচলিত ছিল। কিন্তু কালের বিবর্তনে কিংবা অন্যান্য যে ধরনের ফ্যাক্টর গুলো রয়েছে, রাজনৈতিক যে অব্যবস্থাপনা রয়েছে, হ্যাঁ, কিংবা সরকারের পক্ষ থেকে সমাজকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে নানাভাবে আমরা যে ধরনের স্খলন দেখি, তার ব্যতিব্যস্ততায় আমরা ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল মেকানিজম গুলোকে কার্যকর করতে ব্যর্থ হচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা উঠতি বয়সী তরুণ, হ্যাঁ, এই উঠতি বয়সী তরুণদের সুরক্ষার জন্য কিন্তু বাংলাদেশের শিশু অধিকার আইন আছে। আমরা জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হিসেবে ইউএনসিআরসি তে স্বাক্ষর করেছি। সেই কারণেই আমাদের শিশুদের অধিকার সংরক্ষণের জন্য সরকারের পক্ষের পাশাপাশি সামাজিক যত প্রতিষ্ঠান রয়েছে সেই সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আপনার ক্রিয়াশীল ভূমিকা রাখতে হবে। আমরা দেখেছি আমাদের কিশোরদের সংশোধনের জন্য কিছু কিশোর সংশোধনাগার কেন্দ্র রয়েছে বাংলাদেশে, গাজীপুর টঙ্গীতে রয়েছে, কোনাবাড়িতে রয়েছে, যশোরে রয়েছে। এখন এই যে সংশোধনাগার সেন্টারগুলো রয়েছে সেখানে আমাদের কিশোরদেরকে কিভাবে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তারা সংশোধন সেন্টার থেকে ফিরে আসার পরে সমাজে যেন একজন সুনাগরিক হিসেবে বসবাস করতে পারে, তার উপযোগী হিসেবে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে কিশোর গ্যাংয়ের যে ভয়াবহতা সেগুলো খুব অচিরেই আমরা দূর করতে সক্ষম হব। বিরোধ, একে অপরের খোঁজ না রাখা। আরেকটি পয়েন্ট যেটা মনে হয় সেটি আপনি অবশ্যই বলবেন, আপনার কাছে জানতে চাইবো যে ফ্রাস্ট্রেশন, অল টাইপ অফ রিলেশনের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে সেটাও এর জন্য দায়ী কিনা, একটু নেটিজেন হিসেবে শামীম হাসান হাবিব আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে যেটি বলছিলেন সাখাওয়াত হোসেন, একটা আশার ব্যাপারটাও আছে যে কি করলে, কিভাবে আমরা ভ্যালুস ক্রিয়েট করলে এটা সম্ভব। কিন্তু মানে আপনার কাছে যে আইনি ব্যাপারটা আছে, আইনি ব্যাপারটাই তো মনে হয় যে আইনি পারে ওই ধরনের কার্যক্রমকে আরও মানে যেটিকে বলে যে বেসিক স্ট্রং করে দেওয়া হয়, সেইটা আইনি তো পারে। একটা সামাজিক অস্থিরতার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, আমাদের একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা পার করছি। পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য, চাকরির অভাব, রোজগারের অভাব, এগুলো একটা নেতিবাচক প্রভাব ফেলছে সমাজে। আমরা আমাদের উঠতি বয়সের শিশুদেরকে কিংবা কিশোরদেরকে প্রপারলি যেমন নিজেরা গাইড করতে পারছি না, পাশাপাশি এই অর্থনৈতিক দৌর্বল্যতা থেকে এই যে হতাশার সৃষ্টিটা হচ্ছে তা থেকেই পার্টিকুলারলি কিশোরগণ
অপরাধের দিকে পা বাড়াচ্ছে। আর এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে, একটু আগে উনি আমার সহ আলোচক যা বললেন, যে সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা তো দরকার। যেমন উত্তরার ব্যাপারটাই যদি আমরা ধরি, রিসেন্ট এলাকার লোকজন কিন্তু এগিয়ে এসছে তাদেরকে প্রতিহত করার জন্য, তারা ধরেই পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছে। সোশ্যাল অ্যাওয়ারনেস এর পাশাপাশি আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে তৎপর হতে হবে। এবং এইটাও আমি দেখেছি যে তাদেরকে ধরে নেওয়ার পরও মামলা নেওয়ার জন্য গড়িমসি করছিল। এইসব ব্যাপারগুলোতে জিরো টলারেন্স থাকতে হবে। পাশাপাশি একই কথার আমি পুনরাবৃত্তি করব যে এইগুলা সমাজে যে হারে একটা মারাত্মক ব্যাধি হিসেবে দেখা কিন্তু দিয়েছে, আপনি যেটি বলছিলেন যে এদেরকে যখন ধরা হয় অবশ্যই বা যুগে আইনের যুগে আওতায় আনা হয়, শামীম হোসেন হাবিব একটু শুনবেন যে এদেরকে ছাড়ানোর জন্য আসলে পরিবার কতটা তৎপর হয়, নাকি তাদের যে গ্যাং প্রধান তারাই আসলে বেশি সক্রিয় হয়, মানে তাদেরকে বের এদেরকে করার জন্য? ছাড়ানোর জন্য আমার আইনজীবী হিসেবে, অভিজ্ঞতা হিসেবে যতটুকু জানি, যে গ্যাং এর অধীনে থাকে, যে গডফাদার থাকে, সেই সমস্ত অর্থনৈতিক লেনদেন গুলো করে তার সুবিধার্থেই তাকে তারা ছাড়িয়ে আনে। এবং ওরা কেন আসে? শুধু দুবেলা খাওয়ার জন্য না, তাদেরকে নেশাগ্রস্ত করে রেখেছে। এই যে সমাজে এই নেশা দ্রব্যের প্রতুলতা এবং সহজলভ্যতা তাদেরকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। এটা শুধু এবং এরা কয়েকটা কারা, কিন্তু মানে শামীম হোসেন আপনি multi-purpose। কি একটু বলবেন যে যারা এই ধরনের এই নেশাদ্রব্যের সঙ্গে সংস্পর্শে বা তাদের নেশাদ্রব্য দেখিয়ে যুক্ত করা হচ্ছে, তাদেরকে অনেক ধরনের মানে খারাপ কাজে অর্ডার দিয়ে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তারা আসলে কারা? তারা কি মধ্যবিত্ত পরিবারের সন্তান, না তারা নিম্নবিত্ত পরিবারের সন্তান, তারা, মানে কোন আমরা শ্রেণী? যদি আপনার কথা ভিত্তি করে বলি, যেমন এই যে মোহাম্মদপুরে যে 7-8টা গ্যাং পরিচালিত করতো, এই যে কবজি কাটা আনু, সে কিন্তু একটা ছোট পেশা থেকে এসে ঢাকা শহরে এসে তার একটা বড় হওয়ার একটা মনোবাসনা তার জাগলো এই অস্থির সমাজের মধ্যে। কারণ বিগত সরকারের সময় তো কোনো আইন কানুন ছিল না, কোন একটা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থাকলে 7 খুন মাফ ছিল। এবং বর্তমানে আমি আবারও রিপিট করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনীহা থেকে এদের সাহস আরো বেড়ে যাচ্ছে। সমাজে আমরা যেমন একঘরে হয়ে গেছি, আমরা নিজেরা প্রটেস্ট করতে ভুলে গেছি, আমরা সমাজবদ্ধভাবে প্রতিহত করতে ভুলে গেছি, যার জন্য এই সুযোগটা তারা নিচ্ছে। এই সুযোগটাকে প্রতিহত করতে গেলে আমাদের যেমন পুরনো সমাজে ফিরে যেতে হবে, একাত্মতা প্রকাশ করতে হবে সবার সাথে, দলমত নির্বিশেষে আমরা মানুষ, সেটা প্রতিষ্ঠিত করে মানুষের পাশে দাঁড়াতে হবে। কিশোর গ্যাং যখন রাস্তায় নামে, এলাকার লোকজন সবাই মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি আহসান যেমনটা বলছিলেন, আপনার কাছে যেটি প্রশ্ন রেখেছিলাম সেটি হলো যে এই যে ফ্রাস্ট্রেশন অল টাইপ অফ রিলেশনের যে ফ্রাস্ট্রেশন, সেটাও এর জন্য দায়ী কিনা, মানে কিশোর গ্যাংয়ের গড়ে ওঠার পেছনে? ফ্রাস্ট্রেশনের কারণেই মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসে, এবং এই ডিপ্রেশনের পরবর্তী সময়ে মানুষের মধ্যে অ্যাগ্রেশন গ্রো করে। আর অ্যাগ্রেশন গ্রো করার ফলশ্রুতিতে মানুষের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের যে একটা সমন্বয় ঘটে, তখন তার মধ্যে ক্রিমিনালিটি ডেভেলপ করে। আমরা মানুষের যখন চাওয়া পাওয়া, প্রত্যাশা এবং প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি, এই দুটোর মধ্যে যে তফাৎ, সেই তফাতের যে আপনার সংমিশ্রণ যখন এটা ব্যাপক আকারে ধারণ করে, তখন যে কোনো বয়সের কেউ অপরাধী হয়ে উঠতে পারে। হ্যাঁ, এখন আপনি যাদের সাথে মিশছেন, হ্যাঁ, যাদের সাথে আপনার উঠা বসা, তাদের যে আচার, তাদের ব্যবহার, তাদের আপনার হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য, হ্যাঁ, সে সকল বিষয়ের সাথে যখন আপনার বিষয় সিমিলার হয়ে যাবে, তখন কিন্তু তাদের দ্বারা আপনার মোটিভেটেড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমাদের যারা তরুণ, হ্যাঁ, তাদের মধ্যে হিরোইজমের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে আমি খুব সহজে প্রচারণায় চলে আসব, কিংবা আমার আমাকে এখানে সবাই মানবে আছে, কিংবা আপনার যেটা বলি আমরা বাইপাস ওয়ে, অর্থাৎ সঠিক উপায় না যে আপনি ভিন্ন একটা বিপরীতধর্মী একটা পথ অবলম্বন করে আপনি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যে একটা সুযোগ, সেই সুযোগটা লুফে নেওয়ার জন্য আপনার এই কিশোররা সাধারণত অপরাধ করে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে, অপরাধ করার পরে তারা কিন্তু বারংবার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এই যে একটা কালচার আমাদের সমাজে দেখা যাচ্ছে, সেই কালচারের কারণেই কিন্তু রেসিডিভিস্ট হয়ে যাচ্ছে ব্যাপক পরিমাণে। রেসিডিভিস্ট হচ্ছে, আপনি যখন একটা অপরাধ করবেন, অপরাধ করার পরবর্তী সময়ে ওই অপরাধ যখন আপনি আবারও করবেন,
তখন সেটাকে বলা হয় রেসিডিভিস্ট। আপনি দেখবেন শুধু কিশোর অপরাধী না, অন্যান্য ক্ষেত্রেও যারা অপরাধের সাথে যুক্ত থাকে তারা কিন্তু একবার অপরাধ করে, অপরাধ করার পরে যখন তারা এই অপরাধ থেকে কোনো কারণে মুক্তি পেয়ে যায় কিংবা খুব সহজে জামিন নিয়ে মুক্তি পেয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু তারা ওই অপরাধটা আবার করে থাকে। এবং মানে গায়েস হয়ে যায়, তাদের আর এরকম কোনো প্রবলেম হয় না জি, মানসিকভাবে। এবং 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 একটা মানুষ যখন অপরাধ করে তখন অপরাধ করার পূর্বে সে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যে আসলে এই অপরাধ করার পরবর্তী সময়ে আমি কতটুকু ক্ষয়ক্ষতির মুখোমুখি হব, এবং একই সাথে এই ক্ষয়ক্ষতি যতটুকু হবে তার বিপরীতে আমার লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু। হ্যাঁ, অর্থাৎ ম্যাক্সিমাম প্রফিট মিনিমাম লস, এই সমীকরণের মধ্য দিয়ে মানুষ কিন্তু অপরাধ হয়ে থাকে। এবং আপনি জানেন, হ্যাঁ, যে পৃথিবী মানে এগিয়ে যাচ্ছে, পৃথিবী এগিয়ে যাওয়ার সাথে সাথে অপরাধীরাও কিন্তু পূর্বের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি পরিমাণে দ্রুত এক্স্যাক্টলি। অপরাধী হয়ে উঠতেছে। হ্যাঁ, এবং যখন দেখবেন এরা যে ধরনের অপরাধ করে, খুব বেশি ভায়োলেন্ট অপরাধ করে, যে অপরাধের কারণে তারা খুব বেশি পরিমাণে লাভবান হয়ে থাকে। এবং আপনি দেখবেন এরা কিন্তু একটা চক্রের মধ্যে পড়ে যায়। অর্থাৎ আপনি যখন একবার অপরাধীর খাতায় নাম লেখাবেন তখন সেই খাতা থেকে আপনি কখনো ফেরত আসতে পারবেন না। বিশেষ করে আমরা আপনার যারা একদম শেষ করতে চাই আপনার কাছে এই প্রশ্ন রেখে, সেটি হলো যে এই যে আমরা আলোচনা করছি বা এই যে অপরাধ নিয়ে বা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যার জায়গা থেকে যে সামনে কিছু করার আগ্রহ দেখাচ্ছে, সাহস দেখাচ্ছে, এটাও কি মনে হয় যে তাদের দৌরাত্ম্য এমন পর্যায়ে গেছে এটাও অনিরাপদ? না, এখন এই যে বিষয়টা সেই সেই জায়গায় আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের একটা সোশ্যাল মুভমেন্টের দরকার আছে, এবং এই সোশ্যাল মুভমেন্টটা শুরু করতে হবে পরিবার থেকে। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তান, আমার ভাই বোন কাদের সাথে মিশতেছে, কোন সময় সে কোথায় থাকছে, স্কুলে সে ঠিকভাবে যাচ্ছে কিনা, স্কুল বা যে কোনো ইনস্টিটিউশনের সাথে তার অ্যাটাচমেন্ট ঠিক সঠিকভাবে এগোচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর প্রতিও আমাদের একটা দায়বদ্ধতার জায়গা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি যেমন আমার পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখবো, ঠিক তেমনি ভাবে আমার প্রতিবেশীর যারা বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, কিশোর রয়েছে, তাদেরকেও আবার খোঁজ খবর রাখতে হবে। এই যে একটা সোশ্যাল বন্ডিং যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে এক্স্যাক্টলি। এই কিশোর গ্যাংয়ের যে ভয়াবহতা কিংবা এর ফলশ্রুতিতে আমরা যে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি খুব সহজেই আমরা দূর করতে সক্ষম হব। কিন্তু এর পূর্বে আমাদেরকে একটা সোশ্যাল বন্ডিং ক্রিয়েট করতে হবে যে এক্স্যাক্টলি, এই আমাদের অবশ্যই এইটা মনে রাখতে হবে।